ওয়েলকাম টু এভরিবডি, সুপ্রিয় লার্নার্স, ভিউয়ার্স, তোমাদের সকলকে আবারও বেসিক নলেজের ক্লাস থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় থাকবে বেসিক নলেজ ধারণা 37 ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আলোচনা। ধারণা 37 থেকে আলোচনা করব ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আলোচনা, যেগুলো তোমাদের অ্যাডমিশন সহ যে কোনো পরীক্ষায় কাজে আসবে। তোমাদের ভাব সম্পর্কে ধারণাকে আরও স্বচ্ছ করবে। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে সকল ভার্বের অবজেক্ট থাকে এবং অন্য কোনো ওয়ার্ডের সাহায্য ছাড়া বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে সকল ভার্বের অবজেক্ট থাকে, অর্থাৎ ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর ডান পাশ থেকে আসলে সেটা হলো ভার্বের অবজেক্ট। তাহলে যে সকল ভার্বের অবজেক্ট থাকে এবং অন্য কোনো ওয়ার্ডের সাহায্য ছাড়া বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। হি ইটস ম্যাঙ্গো, আই গেভ হার এ পেন। হি শেখায়, কিন্তু ইটস এই ম্যাঙ্গো ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। আই গেভ হার এ পেন, তাকে একটি কলম দিয়েছিলাম। আই গেভ হার এ পেন, কিন্তু এই গেভ ভাবটা হার এবং এ পেন ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না, সেইখানে এগুলো হলো ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ আমরা শিখলাম যে ভার্বের পরে অন্য একটা অবজেক্ট বা অন্য একটা ওয়ার্ড ছাড়া যখন একটা ভার্ব অর্থ প্রকাশ করতে পারে না, তখন সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। যেমন হিটস ম্যাঙ্গো, সে কী খায়? উত্তর ম্যাঙ্গো, ম্যাঙ্গো হলো অবজেক্ট। আই গেভ হার এ পেন, আমি তাকে একটি কলম দিয়েছিলাম। কি দিয়েছিলাম? একটি কলম। কাকে দিয়েছিলাম? তাকে। হার এবং এ পেন এই দুইটা অবজেক্ট, একটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট, একটা হলো বস্তুবাচক অবজেক্ট। তাহলে যে সকল ভার্বের অবজেক্ট থাকে এবং অন্য কোনো ওয়ার্ডের সাহায্য ছাড়া বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব 7 প্রকার। লক্ষ্য করি: ফ্যাক্টিটিভ ভার্ব, কজিটিভ ভার্ব 2, 3 রিফ্লেক্সিভ ভার্ব, 4 রেসিপ্রোকাল ভার্ব, 5 কগনেট ভার্ব, 6 কজেটিভ ভার্ব, 7 গ্রুপ ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব বা কম্পাউন্ড ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আমরা 7 প্রকার শিখলাম। এরপরে আমরা বিস্তারিত আলোচনা করব। ফ্যাক্টিটিভ ভার্ব, যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকার পরেও অতিরিক্ত অবজেক্ট ছাড়া বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না, তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকার পরেও অতিরিক্ত অবজেক্ট ছাড়া বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না বা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। উই মেড হিম ক্যাপ্টেন, পিপুল কল ইউ এ লিডার। উই মেড হিম ক্যাপ্টেন, মেডের পরে হিম আছে, আমরা তাকে তৈরি করেছিলাম। কি তৈরি করেছিলাম? ক্যাপ্টেন। পিপুল কল ইউ এ লায়ার, পিপুল আপনাকে ডাকে এ লিডার, নেতা হিসাবে। এখন এই মেড এবং কল এরপরে হিম এবং ইউ থাকা সত্ত্বেও ক্যাপ্টেন এবং লিডার এই দুটি শব্দ না আসলে মেড এবং কলের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, সেই কারণে মেড এবং কলকে বলা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থী লার্নার্স, যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকার পরেও অতিরিক্ত অবজেক্ট ছাড়া বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না বা প্রকাশ করতে পারে না, তাকে বলা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। মেক, ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, অ্যাপয়েন্ট, কল, থিঙ্ক, নেম, কনসিডার ইত্যাদি ভার্বগুলো ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়। এই যে ভার্বগুলো আছে এর পরের ভার্বে অবজেক্ট থাকা সত্ত্বেও আরেকটা অবজেক্ট অথবা আরেকটা অতিরিক্ত শব্দ না আসলে এই ওয়ার্ডগুলো কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, এগুলো হলো ফ্যাক্টিটিভ ভার্ব। উই মেড হিম ক্যাপ্টেন, মেডের পরে হিম আছে এবং ক্যাপ্টেন আছে। পিপুল কল ইউ এ লায়ার, কলের পরে ইউ আছে, এ লায়ার আছে। মেড এবং কলকে বলা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, কারণ হিম এবং ইউ অবজেক্ট আছে, তারপরও ক্যাপ্টেন এবং এ লায়ার ও সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। কোয়াজিপ্যাসিভ ভার্ব, কিন্তু কিছু ট্রানজিটিভ ভার্ব যদি অ্যাক্টিভে থেকে প্যাসিভের অর্থ প্রকাশ করে, তাকে কোয়াজিপ্যাসিভ ভার্ব। কিছু ট্রানজিটিভ ভার্ব যদি অ্যাক্টিভে থেকে প্যাসিভের অর্থ প্রকাশ করে, তাকে কোয়াজিপ্যাসিভ ভার্ব বলে। যেমন হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। রাইস সেল চিপ, রাইস সেল চিপ। এখানে যে ট্রানজিটিভ ভার্ব যদি অ্যাক্টিভে থেকে প্যাসিভের অর্থ প্রকাশ করে, তাকে কোয়াজিপ্যাসিভ বলে, কারণ হানি এবং রাইস নিজে কাজ সম্পাদন করতে পারে না। তো অর্থ হলো যে কোয়াজিপ্যাসিভ বলে
যেটা যে যেগুলো যে ব্যবহার করার পর বা খাওয়ার পরে উপভোগ করা যায় সেইগুলো হলো কোয়াজি প্যাসিভ। জানে হানি, এগুলো খাওয়ার পরে, রাইস খাওয়ার পরে বা রাইসটা এখন ব্যবহার করার পরে বা বাজার জানার পরে জানা যাবে। তো টেস্ট এবং সেল এগুলো হলো কোয়াজি প্যাসিভ ভার্ব। এই ভার্বগুলো গঠনের দিক থেকে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ। এই ভার্বগুলো, এই যে কোয়াজি প্যাসিভ ভার্বগুলো গঠনের দিক থেকে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ। সুপ্রিয় লার্নার্স, 3 নম্বর হলো রিফ্লেক্সিভ ভার্ব। যে ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। অর্থাৎ যে ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। যেমন এখানে কিল হলো ভার্ব, এই ভার্বের আগে হি এবং হিমসেলফ একই ব্যক্তি, হার্টের আগে দে এবং দেমসেলফ দুইটা একই ব্যক্তি। হি হিমসেলফ এসিএলএফ এবং এসিএল ভিএস সিঙ্গুলারলি এসিএলএফ হয় এবং দে হলো প্লুরাল, সেদিন দেমসেলফ এসিএল ভিএস হয়। তো যে ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি সেই ভার্বগুলোকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। 4 নম্বর রেসিপ্রোকাল ভার্ব। যে ট্রানজিটিভ ভার্ব দ্বারা সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা ক্রিয়া প্রতিক্রিয়া বোঝায় তাকে রেসিপ্রোকাল ভার্ব বলে। সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকবে, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকবে। সরি, দ্য টু গার্লস লাভ ইচ আদার। দ্য টু গার্লস, এই টু গার্লস সাবজেক্ট, ইচ আদার সম্পর্কটা ভালোবাসা দ্বারা হচ্ছে। তাহলে এটা বলা হচ্ছে যে সাবজেক্ট এবং অবজেক্টের সাথে সম্পর্ক। দে হেল্প ওয়ান আনাদার, একে অপরকে সাহায্য করে। দের সাথে ওয়ান আনাদার একে অপর সম্পর্ক। এখানে ইচ আদারের সাথে দ্য টু গার্লের সম্পর্ক, দের সাথে ওয়ান আনাদারের সম্পর্ক। এখানে লাভ এবং হেল্পকে বলা হচ্ছে রেসিপ্রোকাল ভার্ব। অর্থাৎ যে ট্রানজিটিভ ভার্ব দ্বারা সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছে সেটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল ভার্ব। কগনেট ভার্ব, যখন কোনো ইনট্রানজিটিভ ভার্ব তার সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে। যখন কোনো ইনট্রানজিটিভ ভার্ব তার সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে এবং ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন তাকে কগনেট ভার্ব বলে। হি রান রেস, শি স্যাং এ সং, হি রান রেস। ভার্বটা অবজেক্ট থেকে তৈরি হচ্ছে, রেস দৌড়ানোর যে স্থান, স্যাং এ সং গান থেকে গান গাওয়া, স্যাং, রেস থেকে রান। এই যে বলা হচ্ছে যে নাম অবজেক্ট হিসেবে গ্রহণ করে এবং ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয় তাকে যখন কোনো ইনট্রানজিটিভ ভার্ব তার সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে এবং ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন তাকে কগনেট ভার্ব বলা হয়। অর্থাৎ রেস থেকে রান, সং থেকে স্যাং, এই দুটো রেস এবং স্যাং থেকে উৎপত্তি, সেখানে এটা হলো কগনেট ভার্ব। এনবি, এ জাতীয় ভার্ব এবং অবজেক্ট একই ধাতু থেকে উচ্চারিত। এ জাতীয় ভার্ব এবং অবজেক্ট একই ধাতু থেকে উচ্চারিত। যেমন দে ফট এ ফাইট, এ ফাইট থেকে ফট, যুদ্ধ থেকে যুদ্ধ করা, ফাইট থেকে ফট, সমজাতীয় ধাতু থেকে তৈরি হচ্ছে। এটাকে আমরা কি বলছি যে কগনেট ভার্ব। সুপ্রিয় লার্নার্স, পজিটিভ ভার্ব 6 নম্বর হলো পজিটিভ ভার্ব বলে যে ভার্বের সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে পজিটিভ ভার্ব বলে। যে ভার্বের সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে পজিটিভ ভার্ব বলে। হি ফিডস মি ইংলিশ, ফিডস পজিটিভ ভার্ব। মাদার সাকলেস দ্য চাইল্ড, মাদার সাকলেস দ্য চাইল্ড। এখানে দুধ খাচ্ছে হলো বাচ্চা, এখানে শেখাচ্ছে হলো ইংলিশ শিখাইছে অন্য। হি ফিডস মি ইংলিশটা আমি শিখছি, এটা আমি কাজ করছি, সেজন্য ফিডস এবং সাকেলস এটা হলো পজিটিভ ভার্ব। অর্থাৎ হলো কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করে নেয়। ইংলিশ শেখার কাজটা আমি করছি। মাদার দুধ খাওয়াচ্ছে, বাচ্চা খাচ্ছে দুধ। এখানে হি এবং মাদার নিজে কাজ করছে না, কাজটা অন্যকেও করছে, সেই কারণে হলো এটা হলো পজিটিভ ভার্ব। যেসব ভার্বে সরাসরি কোনো পজিটিভ ফর্ম নেই তাদের পূর্বে হ্যাভ, গেট, মেক, কজ ইত্যাদি ভার্ব বসিয়ে
পজিটিভের অর্থ প্রকাশ করা যায়। যেসব ভার্বের সরাসরি পজিটিভ ফর্ম নেই তাদের পূর্বে হ্যাভ, গেট, মেক, কজ ইত্যাদি ভার্ব বসিয়ে পজিটিভের অর্থ প্রকাশ করা যায়। আই গট দ্য ওয়ার্ক ডান, এই গট এর পরে ডান আছে, ডু ভার্বের পজিটিভ ফর্ম নেই, সেই কারণে দি ওয়ার্ক, এখানে আই কাজটি করছে না, অন্য কেউ করছে। দি বয় হ্যাড হিজ টেবল ব্রোকেন, এই টেবিলটা ভাঙার কাজ দি বয় করেনি, অন্য কেউ করেছে, সেই কারণে এই যে গট এবং ডানের মাঝখানে দি ওয়ার্ক, হ্যাড এবং ব্রোকেনের মাঝখানে হিজ টেবল, এই দি বয়ের টেবল এক কথায়। তাহলে আমরা শিখলাম কি, যে ভার্বগুলোর সরাসরি পজিটিভ ফর্ম নেই তাদের পূর্বে হ্যাভ, গেট, মেক, কজ ইত্যাদি ভার্ব বসিয়ে পজিটিভের অর্থ প্রকাশ করা হয়। এখানে বলা হচ্ছে যে পজিটিভ ভার্ব, অর্থাৎ এই যে ডান এবং ব্রোকেন এই দুটো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, কারণ এই ডান এবং ব্রেক এর পজিটিভ ফর্ম ডাইরেক্ট নেই, সেই কারণে গট এবং হ্যাড বইয়েছে সামনে, সে কারণে এখানে বলা হচ্ছে যে পজিটিভ ভার্ব কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করি নাই। 7 নাম্বার, গ্রুপ ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব বা কম্পাউন্ড ভার্ব যে সকল ইন্ট্রানজেটিভ ভার্বের সাথে প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত হয়ে ট্রানজেটিভ ভার্বের ন্যায় কাজ করে। যে সকল ইন্ট্রানজেটিভ ভার্বের সাথে প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত হয়ে ট্রানজেটিভ ভার্বের ন্যায় কাজ করে এবং নূতনত্ব ধারণ করে তাকে গ্রুপ ভার্ব অথবা প্রিপোজিশনাল ভার্ব অথবা কম্পাউন্ড ভার্ব বলে। ডু নট লাভ অ্যাট দ্য পোর, লাভ অ্যাট মানে হাসা, কারোর দিকে হাসা। ডু নট লাভ অ্যাট, এই লাভ অ্যাট ডু নট লাভ অ্যাট, সে লুক আফটার মানে দেখাশুনো করা, এই প্রিপোজিশন দুটো যুক্ত হয়েছে, এই কারণে এগুলোকে বলা হচ্ছে যে গ্রুপ ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব বা কম্পাউন্ড ভার্ব। সুপ্রিয় লার্নার্স, আমরা ট্রানজেটিভ ভার্বের প্রকারগুলো জানলাম। আমাদের এনবিতে বলা হচ্ছে যে গ্রুপ ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব এবং কম্পাউন্ড ভার্ব এরপর অবজেক্টিভ ব্যবহার হয় বলে এটাকে ট্রানজেটিভ ভার্ব বলে। যে গ্রুপ ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব বা কম্পাউন্ড ভার্ব এরপরে অবজেক্ট ব্যবহার হয় বলে এটাকে ট্রানজেটিভ ভার্ব বলে। আর ইনট্রানজেটিভ ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে ধারণা 36 দেখলে আমাদের ধারণাটা আরও স্পষ্ট হবে। সুপ্রিয় লার্নার্স, ভিউয়ার্স, তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, আজকের এই ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি পরবর্তীতে যে নূতন ভিডিওগুলো দেবো সেগুলো তোমরা সবার আগে দেখতে পাবে এবং অবশ্যই তোমাদের অ্যাডমিশন সহ সকল পরীক্ষায় কাজে আসবে এবং এইচএসসি এবং ডিগ্রি অনার্সের যে কোনো পরীক্ষায় তোমাদের উপকার হবে। ধন্যবাদ, তোমরা সকলে ভালো থাকো। ধন্যবাদ সকলকে।